আসসালামু আলাইকুম। শুরু করছি পরিযান শেষ পর্ব। শহরে ফেরার পর সব বন্ধুরা এক প্রকার আলাদা হয়ে যায়। শেখর বেইমানি করার জন্য প্রথমত শেখরের সাথে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে সবাই। নাইম সে সময় জেলে ছিল। ছাড়া পাওয়ার পর ওদের কিয়াতক্ষণের সাক্ষাৎ ছিল। নাইম বাদে আসিফ, মিষ্টি আর রুমি পাড়ি জমায় বিদেশে। নাইমই একমাত্র দেশে রয়ে যায়। ডাক্তারি পড়া শেষ করে সেখানে বছর দুই কাটিয়ে রুমির সিদ্ধান্ত নেয় বাংলাদেশে আসার। এসে নাইমের সাথে যোগাযোগ করে। তখন নাইম আর মুস্কানের সদ্য বিয়ে হয়েছে। পরিয়ার শায়ের ঘটনাটা তখন রুমি জানতে পারেনি। মুস্কানের কোলে ছোট্ট শোভনকে দেখে হতবাক রুমি প্রশ্নের তীর ছুড়ে দেয় নাইমের দিকে। নাইম একে একে পরীর সাথে ঘটে যাওয়া সব কিছুই বলে, শুধু এটা বলে না যে পরী কেন শায়ের থেকে আলাদা হলো আর শোভনকেই বা কেন নাইম নিজের কাছে রেখেছে। এসব হাজারো প্রশ্ন থাকলেও উত্তর নাইম দেয়নি। সে শুধু রুমিকে বলেছিল যাতে ও পরীর সাথে যোগাযোগ রাখে, কেননা পুলিশ কেসে না একসময় নাইম নিজেও জড়িয়ে যেতে পারে। কিন্তু রুমিকে কেউ সন্দেহ করবে না, এই জন্যই পরীর পাঠানো সব চিঠি প্রথমে রুমির কাছে আসতো আর রুমি সেই চিঠি পুনরায় লিখে তা নাইমের কাছে পাঠাতো। কোনোদিন যদি এই চিঠি পুলিশের হাতে পড়েও যায়, তবুও যেন হাতের লেখা শনাক্ত করতে না পারে। রুমির সামনে এলেও পরী যাতে কোনোভাবেই সকলের সামনে না আসে। শুধুমাত্র পরীকে আগলে রাখার জন্য সুরক্ষার জাল সব দিকে বিছিয়ে দিয়েছে শায়ের, যাতে তার পরিযান সুরক্ষিত থাকে। সেজন্য সে নিজে পুলিশের হাতে ধরা দিয়েছে। আর আজ নাইম রুমির বাড়িতে এসেছে। পরীর লেখা সব চিঠিগুলো রুমির কাছেই ছিল, সেগুলো পুড়িয়ে ফেলতে এসেছে। সব চিঠি একসাথে জড়ো করে জ্বালিয়ে দিল সে। আর তখনই অনাকাঙ্ক্ষিত প্রশ্ন করে বসে রুমি, যা ওর অজানা। নাইমের কথাগুলো বেশ অবাক করে রুমিকে। হিসেবটা সে মেলাতে পারছে না কিছুতেই। যদি আফতাব আর আখির জীবিত থাকেন তাহলে ওনারা এখন কোথায়? রুমি এবার বেশ কঠোরভাবে জিজ্ঞেস করে। নাইম এবার তো সত্যি বল, এত ধোঁয়াশায় রাখিস না। সোজা হয়ে বসে নাইম, তারপর অতীতের ঘটনা পুনরাবৃত্তি করতে থাকে। এই জমিদার আফতাব মোটেও সুবিধার লোক ছিল না, ভয়ঙ্কর লোক ছিল তিনি। পূর্বপুরুষদের সূত্র ধরেই ওনারা অত্যাচার চালিয়ে এসেছে। আমি সবসময় ভাবতাম গ্রামের মানুষ এত ভয় পায় কেন ওই জমিদার মহলকে, কিন্তু এখন তা বেশ বুঝতে পারছি। মানুষের ভালো তিনি দেখতে পারতেন না। অত্যাচার করে অনেকের জমি জমা নিজের করেও নিয়েছেন। পুলিশ প্রধান ছিল ওনার হাতের মুঠোয়, যে জন্য তার কাজ আরও সহজলভ্য ছিল। নিজের মেয়েকে পর্যন্ত খুন করে, বাকি দুজনকে হত্যা করতে মরিয়া হয়ে ওঠে। কতটা বিকৃত মানসিকতা মানুষ! পরীরা তিন বোন আফতাবের বিপরীত, কিন্তু জুনমানের প্রতি তার কোনো হিংস্রতা ছিল না। হয়তো ছেলে হয়ে জন্মই তার কারণ। পিকুলকে নিয়ে জুনমান ভারতে পাড়ি জমায়, এ কথা আফতাবের কানে পৌঁছাতে আরও ক্ষিপ্ত হয় তিনি। পরীর উপর তার রাগটা আরও বাড়তে থাকে। শহরে সে লোক পাঠায় পরীর খোঁজে। শায়ের কানে সব খবর পৌঁছে যায়, কিন্তু শায়ের ঠান্ডা মাথার মানুষ। ঠান্ডা মাথায় সে শতজনকে মেরে ফেললেও কেউ টের পাবে না। আফতাব কোনো বুদ্ধি না পেয়ে রূপালীকে ব্যবহার করে। পরী তখন জানতো না যে পিকুলকে নিয়ে জুনমান নিরুদ্দেশ। রূপালীর চিঠি হাতে পেয়ে পরী পাগল প্রায়। আমি শায়েরকেও তাকে আটকাতে পারছিলাম না। তারপর শায়ের আর আমি বুদ্ধি করলাম। আমরা ইচ্ছে করি পরীকে জমিদার বাড়িতে পাঠালাম। আফতাব ভেবেছিল শিকার তার জালে পড়ে গেছে, কিন্তু সে নিজেই শিকার হয়ে গেছে তা জানতেও পারেনি। গভীর রাতে পরীকে তিনি হত্যা করার জন্য বাগান বাড়িতে নিয়ে যায়, কিন্তু সেখানে আগে থেকে আমরা উপস্থিত ছিলাম। শায়ের শহর থেকে লোক ভাড়া করে নিয়ে এনেছিল, তাও আফতাবের অগোচরে। পরীকে পেয়ে আফতাবের মাথায় খুনের নেশা চাপে। সেই খুশিতে সে একটা ভুল পদক্ষেপ নিয়ে ফেলে, সেটার সুযোগে আমরা নেই। ওখানে আফতাব আর আখির গুরুতরভাবে আহত হয়। আফতাবের লোকজন তখন কম ছিল। মূলত আফতাব ভাবতে পারেনি শায়ের তার বিপক্ষে এভাবে রুখে দাঁড়াবে। কয়েকজন রক্ষীরা মারাও যায়, বাকিগুলো প্রাণ নিয়ে ফিরে যায়। কিন্তু বিপত্তি তখনই ঘটে যখন আফতাবের পোষা পুলিশ সেখানে চলে আসে। কিন্তু বুদ্ধিমান শায়ের সব সামলে নেয়। সে পুলিশকে জানায় দুপক্ষের সংঘর্ষে আফতাব আর আখির আহত, তাদের দ্রুত চিকিৎসা করতে হবে। আর আমি যেহেতু ডাক্তার, তাই আমাকে চিকিৎসা করতে বলা হয়। শহর থেকে ওষুধ আনলাম আর ওখানেই ওনাদের চিকিৎসা করলাম। কিন্তু আফতাব আর আখিরের সুস্থতার জন্য আমি কোনো চিকিৎসা করিনি। আমি ওনাদের দিন দিন পাগল হওয়ার দিকে ঠেলে দিয়েছি।
এমন ওষুধ দিয়েছি যাতে আস্তে আস্তে ওনাদের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয় আর ওনারা পাগল হয়ে যান। ওনাদের সম্পূর্ণ পাগল করতে আমাকে অনেক কসরত করতে হয়েছে। একসাথে সব ওষুধ প্রয়োগ করলে মৃত্যুর ঝুঁকি থাকতো, তাই আস্তে আস্তে সব করতে হয়েছে। ওই মৃত রক্ষীগুলোর কবর দেওয়া হয় বাগান বাড়িতে এবং পরবর্তীতে পরীর মাকে দিয়ে শায়েরের বিরুদ্ধে কেস লেখাই, যাতে সবাই জানে শায়ের দোষী। পুলিশ শায়েরকে খুঁজবে আর অন্যদিকে দিয়ে পরীর দেশ ছাড়বে। তখন এছাড়া কোনো উপায় ছিল না, কারণ যদি কোনো পর্যায়ে পুলিশ সত্য জেনে যায় তাহলে পরিসহ সবাই বাংলাদেশে আটকে পড়বে। সবার সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে শায়ের নিজেকে বিপদের মধ্যে রেখে সবাইকে ভারতে পাঠিয়ে দেয়। সেদিন পরী আর শায়েরের চোখের ভাষার প্রত্যক্ষ সাক্ষী আমি ছিলাম। আমার সেদিন খুব কষ্ট হয়েছিল ওদেরকে এভাবে আলাদা হতে দেখে। তবুও ওই মুহূর্ত কিছু করার ছিল না। শোভনকে আমি নিয়ে যেতে দেইনি, কেননা ভারতে যাওয়ার পথটা ছিল দুর্গম। সবাইকে ভারত পাঠিয়ে রয়ে গেলাম আমি, শায়ের আর শোভন। পুলিশ বাগান বাড়ির কবর খুঁড়ে কিছু লাশ পায় এবং সেসব লাশের ময়নাতদন্ত করে জানা যায় যে ওখানে আফতাব, আখির, রূপালী সহ কয়েকজন রক্ষীদের লাশ ছিল। যেহেতু লাশগুলো কঙ্কাল ছিল, তাদের চেহারা বোঝার কোনো উপায় নেই। ময়নাতদন্তের রিপোর্টগুলো আমি নিজেই বদলে ফেলেছিলাম। এখানে আফতাবের পোষা পুলিশটাও আমাদের সাহায্য করেছিল। সে ভেবেছিল আমরা আখির আর আফতাবকে বাঁচানোর জন্য এত কিছু করছি, কিন্তু সে ভাবতেও পারেনি যে তার ভাবনা যেখানে শেষ, শায়েরের ভাবনার সেখানে শুরু। উল্টো সে নিজেই বিপদে পড়ে গেল। তবে আমাদের সবচেয়ে বেশি সাহায্য করেছে গ্রামের লোকজন। সবাই না জানলেও কিছু কিছু লোক জানতো। তারা আগে যেমন চুপ ছিল, এখনও সেরকমই চুপ। পুলিশের কাছে কেউ মুখ খোলেনি। তারাও চেয়েছিল আফতাবের শাস্তি হোক। লম্বা শ্বাস নিল নাইম। রুমি মনোযোগ দিয়ে ওর কথা শুনছিল। মনে মনে সে আরও কিছু প্রশ্ন গুছিয়ে রেখেছে। নাইমের কথা শেষ হতেই রুমি তার প্রশ্নের তীর ছুঁড়ে মারল। বুঝলাম, কিন্তু শোভনকে কেন মায়ের থেকে আলাদা রাখলি? পরে তো পরীর কাছে পাঠাতে পারতি। আর শায়ের এই পদক্ষেপ আরও আগেও নিতে পারতো। এত দেরি করার কারণটা কি? নাইম এবার বেশ বিরক্ত হলো। গাধি একটা! অতটুকু ছেলেকে কিভাবে ভারতে পাঠাতাম? কোনো কারণ তো দেখাতেই হতো। মা বাবা ছাড়া একটা ছেলেকে ভারত নিয়ে যেতে হলে আবার না জানি পুলিশ কেসে পড়তে হতো। তাছাড়া ততদিন শায়েরের পরিকল্পনাও শোভন এসে যুক্ত হয়। পরীর ইচ্ছে থাকা সত্ত্বেও ছেলেকে নিজের কাছে নিয়ে যেতে পারেনি। আর আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর, শায়ের কেন এত দেরি করলো? তাই তো, শায়ের ইচ্ছা করলে আফতাব আর আখিরকে আরও আগে সরিয়ে দিতে পারত। কিন্তু শায়েরের বিরুদ্ধে উপযুক্ত কিছু প্রমাণ ওই পুলিশটির কাছে ছিল। আফতাবও কম চালাক ছিল না। ওই প্রমাণের জন্য শায়ের চুপ করে থাকতো। আর শায়েরের কাছেও আফতাবের বিরুদ্ধে প্রমাণ ছিল। এই কারণেই শায়ের আর আফতাব দুজনে দুজনকে মারার ইচ্ছা পোষণ করেও মারতে পারত না। ওই পুলিশের কাছ থেকে সব প্রমাণ আনা মুখের কথা ছিল না। সেই জন্য ধীরে ধীরে সব করতে হয়েছে। সব কাজ শেষে শায়ের গোপনে ভারতে চলে যেতে পারত, কিন্তু তা হলো না। সব গোপন থাকলে জমিদারের সব সম্পত্তির সরকারের কাছে চলে যেত। সেখানেই বিপদ বাধে। পরিকল্পনা পরিবর্তন হয় আবারও। 3 বছর পার হয়ে গেছে। তখন শায়ের ধরা দিল পুলিশের হাতে। তদন্তে সময় লাগলো প্রায় 2 বছর। শায়েরের ফাঁসির হুকুম দেওয়া হলো। শায়ের আবেদন করে তার ফাঁসির দিন 10 মাস পিছিয়ে দিল। শায়েরের শেষে ইচ্ছা পূরণ করলো কোর্ট। ওই 10 মাসের জুরমান ছেলে হিসেবে সব সম্পত্তি এসে বিক্রি করে আবার চলে গেল। জুরমান চলে যাওয়ার পর এগিয়ে গেল সময়। শায়েরের ফাঁসির দিন ঘনিয়ে আসছিল। আমি খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু শায়ের উল্টে আমাকে সাহস দিচ্ছিল। মাঝে মধ্যে শায়েরের সাথে ছদ্মবেশে দেখা করতাম। মুস্কানের অফিসের বসের সাথে কথা বলে ওদের টিমকে নূরনগর পাঠাই। সেখানেও আমার একজন লোক ছিল যে পরীর ওই খাতাটা মুস্কানের নজরে আনে। তারপর বাকি সব মুস্কানি করে দেয়। আমার আর কিছু করার লাগে না। তারপরের ঘটনা তোর জানা। কথা বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছে না রুমি। শায়েরের বুদ্ধির তারিফ করতে হয়। এত কিছু শুধুমাত্র পরীর জন্য? একটা মানুষ ঠিক কতটা ভালোবাসলে এত কিছু করতে পারে? নিজের জীবন সংকটে ফেলতে পারে। শায়েরকে না দেখলে হয়তো কোনোদিন জানতে পারতো না। ভালোবাসা কাউকে পরিপূর্ণভাবে গড়তে পারে, আবার কাউকে সম্পূর্ণ ভেঙে দেয়। এমন ভালোবাসার সৃষ্টি হওয়ার দরকার ছিল কি? রুমির কণ্ঠে প্রকাশ পাচ্ছে বেকুলতা। যদি কোনো নারী দেখে একটা পুরুষ কোনো এক নারীর প্রতি ভীষণ আকৃষ্ট হয়ে আছে, তাহলে সেটা সে সহ্য করতে পারে না। রুমির কাছেও সেরকম মনে হচ্ছে। এমন ভালোবাসা তো সবার জীবনে আসে না। যদি মুস্কান জানতে পারে তাহলে কি হবে? মুস্কানের কথা ভেবেই রুমি জিজ্ঞেস করে, আর মুস্কানের কি হবে?
ওকে ঠকালি কেন? কে বলেছে আমি মুস্কানকে ঠকিয়েছি? সে আমার স্ত্রী, সব অধিকার আমি ওকে দেব। তাহলে তুই কেন পরীর জন্য এত কিছু করলি? শায়ের তো ভালোবেসে করেছে, তুই এখনো পরীকে ভালোবাসিস তাই না? নাইম হাসলো। শায়েরের মতো করে পরীকে কেউ ভালোবাসতে পারবে না রুমি। আমি যা করেছি তা সামান্য। আমি শত চেয়েও পরীকে পাবো না। আমি তখন না হয় মুগ্ধ চোখে তা দেখে নিব। দিন শেষে আমার ভালোবাসা সুখে থাকুক তার ভালোবাসা মানুষের সাথে। এই গল্পে তোর মতো চরিত্র থাকা খুব কঠিন নাই। ভালোবাসা কেউ ছাড়তে চায় না, আর তুই হাসি মুখে ছেড়ে দিলি। একটা গল্পে সব চরিত্রের সুখ লেখা অসম্ভব। এই জন্য আল্লাহ আমার চরিত্রে সুখ লেখেনি, তবে এই জন্য দায়িত্ববান স্বামী হব। রুমির বাসা নির্বিঘ্নে ত্যাগ করে নাই। সে আজ সব পিছু টান থেকে মুক্ত। শায়ের ভালো থাকুক পরীকে নিয়ে, বাকি জীবনটা ওদের আনন্দময় কাটুক। 7 বছরের কষ্ট না পাওয়ার তৃষ্ণা মিটুক। শায়েরের মতো ভালোবেসে কেউ আগলে রাখতে পারে না, আবার নাইমের মতো ভালোবেসে কেউ ত্যাগ করতেও পারে না। ভালোবাসার এই দুটি রূপ ভীষণ ভয়ঙ্কর। কারণ ভালোবাসে আগলে রাখা যেমন কঠিন, তেমনি ভালোবাসার মানুষকে ত্যাগ করাও কঠিন। তবে পরীর সন্তান যে কিছু সময়ের জন্য নাইমকে পিতা হিসেবে জেনে এসেছে, এটাই ওর কাছে অনেক। অর্ধাঙ্গিনী হিসেবে নাই বা পেল এই জীবনে, তাই নাইমের আর কোনো আফসোস নেই। সে নতুন করে মুস্কানের হাত ধরে অগ্রসর হতে চায়। সবশেষে বলা যায়, পৃথিবীর সকলের গন্তব্য একটাই, তা হলো প্রকৃত ভালোবাসা। শুভ্র রঙের শাড়িটি যেন পরীর দেহে শোভা পায়। লাল পাড়ের সাদা রঙের শাড়ি পরে খাটের উপর পা ছড়িয়ে বসে আছে পরী। খাটের উপর প্রান্তে হেলান দিয়ে বসে আছে শায়ের। গভীর রাত তখন। ঘরের সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। শোভন মালার জেসমিনের কাছে ঘুমিয়েছে। পরীর চোখে ঘুম নেই। একে অপরের দিকে নির্জীবে দৃষ্টিতে তাকিয়ে আছে শায়ের পরী। ঘরের জানালাটা খোলা। সনসন করে ঠান্ডা বাতাস ঘরে এসে ঢুকছে। যদিও বাতাস সামান্য, শীতকাল বলেই বাতাসটা বেশ গায়ে লাগছে। শীত নিয়ন্ত্রণ বস্ত্র নিয়ে দুজনের কারো শরীরে। শীতটা যেন দুজনে খুব করে উপভোগ করছে। পরী খেয়াল করলো তার কপোলদ্বয় এই ঠান্ডার ভেতরেও গরম হয়ে আসছে। পরে বুঝলো এগুলো অশ্রুকণার গরম আভা। বেশ কিছুক্ষণ যাবৎ ধরে অশ্রু বিসর্জন দিচ্ছে সে, আর তার স্বামী যেন এতে ভীষণ আনন্দ পাচ্ছে। পরীর খোলা ঘন চুলগুলো হালকা দুলছে। সেও দৃষ্টি নিবদ্ধ করেছে শায়েরের চোখে। অনেক সময় পার হওয়ার পর শায়ের মুখ খুলল। জানালাটা বন্ধ করে দেই। অনেক তো শীত উপভোগ করলেন, এর বেশি নিলে শরীর খারাপ করবে। এতদিন তো শরীর আমার খারাপই ছিল, আচানক ওষুধ মিলে গেল, আর খারাপ করবে না। শায়ের উঠে গিয়ে জানালা বন্ধ করে দিল। তারপর পরীর সামনে বসে এক পা কোলের উপর রাখলো। মসৃণ ফর্সা পায়ে হাত বুলালো। বলল, আমি হিনা খুব কষ্টে ছিলেন কি? উত্তরটা আপনি জানেন, তবুও জিজ্ঞেস করছেন কেন? জবাব না দিয়ে কেবল হাসলো শায়ের। পরী পুনরায় বলে উঠল, ঘুমাবেন না, নাকি সারা রাত আমাকে দেখবেন শুধু? আপনি কি চান? আমি আপনার ইচ্ছা জানতে চেয়েছি। আমার থেকে কষ্ট বেশি আপনি পেয়েছেন। জানেন, আমি ভীষণ ভাগ্যবতী। পিতার স্নেহ আমি পাইনি। কত শত মেয়ের কাছে তার পিতার কোনো এক রাজ্যের রাজা, আর সে রাজকুমারী, কিন্তু আমার কাছে তা শুধু গল্প মাত্র। তবু আমার আফসোস হয় না আপনি আছেন বলে। কি এমন জাদু করলেন আমাকে? আমার তো এত ভালোবাসা সহ্য হচ্ছে না। পরীর বাহু শক্ত করে চেপে ধরে কাছে টেনে আনে শায়ের। শক্ত চোখে তাকিয়ে বলে, সত্যিকারের ভালোবাসা সব পরিস্থিতিতেও পাশে থাকে, যেমন আমি ছিলাম আর সারা জীবন থাকবো। এই জন্যই আমার ভালোবাসা আপনাকে সহ্য করতে হবে। আপনাকে ফিরিয়ে দেওয়ার সাধ্য আমার নেই মালি সাহেব। আপনি আমার স্বামী। যদি আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে আপনার পায়ে সিজদা করতাম। তাহলে কি করে আপনাকে দূরে ঠেলে দিই বলুন তো? শুধু আমি কেন, মনের মতো পুরুষ পেলে পৃথিবীর কোনো নারীর ক্ষমতা নেই সেই পুরুষকে ছেড়ে যাওয়া। দম ফেলে ভালো করে শায়েরের মুখে চোখ বুলায় পরী। চোখের শাড়িটি নারীরা ছাড়ে না, তাহলে শখের পুরুষকে ছাড়ে কিভাবে? শাড়ির মতোই শখের পুরুষটিকে গায়ে জড়িয়ে রাখে। শুনেছি সময়ের সাথে সাথে নাকি সব পাল্টে যায়। অভ্যাস, ভালো লাগা, এমনকি অপেক্ষার রঙও পাল্টে যায়। কিন্তু আমার তো কোনো কিছুই বদলায়নি। আমি আজও সেই পরিজানে আসক্ত। তাহলে কি ভেবে নিব সত্যি ভালোবাসলে কিছুই বদলায় না? জবাব না দিয়ে পরী শরীরে
এলিয়ে দিল বিছানায়। সায়রও এক মুহূর্ত দেরি না করে তার ভর ছেড়ে দিল পরিজানের শরীরে। তার পরিজানের গলায় মুখ গুজে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। পরি অনুভব করলো 7 বছর ফেলে আসা অনুভূতি। সেই অনুভূতির দল আবার ফিরে এসেছে। তার মালিশায় প্রতিটি নিঃশ্বাস তাকে অতীত মনে করিয়ে দিচ্ছে। পরি আবারও সেই গরম আভা টের পাচ্ছে। তবে এই চোখের জল পরির নয়, স্বয়ং সায়রের। পরিকে শক্ত করে সে জড়িয়ে ধরে বলে উঠল, আপনাকে ভীষণ ভালোবাসি পরিজান। আমিও আপনাকে খুব ভালোবাসি। তাজমহল দেখতে যাবেন? কেন? কি আছে ওই তাজমহলে? ভালোবাসা। আমার না প্রয়োজন ধনরত্ন, আর না দেখার প্রয়োজন। আমার আপনিই সব। ভালোবাসা আছে বলেই বলছি। কিছু তো আছে ভালোবাসায়, না হলে একটা লাশের জন্য কেউ তো আর তাজমহল বানায় না। পরি মৃদু হেসে শায়ের ঘন চুলে হাত বুলিয়ে দিল। শায়ের আবারও ওকে বুঝিয়ে দিল ভালোবাসার আরেক নাম চোখের জল। শায়েরের কথাটাই ঠিক ছিল। শায়ের বলেছিল ওর ভালোবাসায় কাঁদবে পরি, তাই আজও চোখের জল পড়ছে পরির। বহুদিন পর সাক্ষাৎ হলেও মন মিলন হয়েছে প্রতি ক্ষণে ক্ষণে। শুধু চোখের দেখাটাই যে হয়নি, চক্ষু তৃষ্ণা যে বড় তৃষ্ণা। শায়েরের বুকের যে সমুদ্র শুকিয়ে গিয়েছিল, আজ সে সমুদ্রের নোনা জল থই থই করছে। এই তো ভালোবাসা, শায়েরের পরিজানের ভালোবাসা। পরির তখন খুব ভালো লাগে যখন সে চোখের সামনে ছেলে স্বামীকে একসাথে আসতে দেখে। যা সে চেয়েছিল, একটা ছোট্ট সুন্দর সংসার, যা ভালোবাসায় ভরপুর। ছেলের মুখের আম্মি জান ডাকটা পরীকে ফের মাতৃত্বের অনুভূতির সাথে সাক্ষাৎ করায়। তখন সে ছেলের গালের মাতৃ স্নেহ দিয়ে তাকে কাছে টেনে নেয়, হেসে বলে, আমার রাজকুমার। শোভনও পাল্টা জবাব দেয়, আমি তোমার সিংহ শাবক আম্মি জান। পরি কপালে ভাঁজ ফেলে ছেলের কথার মানে বোঝার চেষ্টা চালায়, কিন্তু সে ব্যর্থ হয়। শোভন তখন হেসে বলে, আম্মি জান, আপনি তো শেরনি, আপনার ছেলে তো শের হবেই। শোভনের মাথায় হাত বুলিয়ে দিয়ে হাসে পরি। পরি বোঝে তার অভিযোগ এই ছেলে। মা যেমন তেজি হিংস্র ছিল, ছেলেও ঠিক সেরকম। রাতে যখন কোনো খারাপ স্বপ্নে পরীর ঘুম ভাঙে, আগের মতোই শায়ের তখন পরীকে বুকে টেনে নেয়, আদরে ভুলিয়ে দেয় খারাপ সময়গুলো। অতীতের সমস্ত রশিগুলো ছিঁড়ে ফেলে দেয়, ভবিষ্যতের রশি টেনে সামনে এগোয় দুজনে। কার্সিয়াংয়ে এভাবেই কাটিয়ে দিচ্ছে পরি শায়ের। দুর্যোদয়ের আগ মুহূর্তে পরি ছুটে যায় পাহাড়ে, তার প্রিয় শীতের সাথে মনোমিলন ঘটাতে। কুয়াশার চাদর গায়ে মেখে এদিক ওদিক ছুটতে থাকে। শিশিরের ঘর ভাঙে তার চরণ তলে, সূর্যকে টেনে আনে ধরায়। ঠিক তখনই পেছন থেকে সেই মধুমাখা কণ্ঠটি শুনতে পায়। সে গলা ছেড়ে ডাকছে, পরিজান বলে। সর্বশেষে সবাই নিজের অনুভূতি আর উপন্যাস সম্বন্ধে 2 লাইন মন্তব্য করতে ভুলবেন না। আর এই উপন্যাসটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর নতুন উপন্যাস নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।